গল্পের শুরুটা হয় জেসন, বেথ আর তাদের ছোট্ট মেয়ে জয়কে নিয়ে। একেবারে একটি সুখী পরিবার, কিন্তু তারা জানতো না তাদের এই সুখের মুহূর্তগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। পরিবারের সদস্যরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন বাইরে থেকে ভেসে আসে মানুষের তীব্র চিৎকার আর ছোটাছুটির শব্দ। কি হচ্ছে বোঝার জন্য তারা দুজন যখন ঘর থেকে বের হয়ে আসে, তারা দেখলো এলাকার সমস্ত মানুষ আতঙ্কে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, যেন কোনো ভয়াবহ বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। জেসন আর বেথ লক্ষ্য করে তাদের প্রতিবেশীরাও জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। জেসন তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা সবাই এভাবে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? কিন্তু তারা এতই ব্যস্ত ছিল যে তাদের কোনো কথার উত্তরও দিল না। তখনই তাদের চোখে পড়ে প্রতিবেশীর ছোট ছেলেটির উপর। জেসন ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমরা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? উত্তরে ছেলেটি যা বলে তা শুনে জেসনের পায়ের তলার মাটি সরে যায়। সে বলে, আমার বাবার এক বন্ধু গভর্নমেন্ট অফিসার, তিনি জানিয়েছেন শহরে নাকি একটি মারাত্মক বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা একটি সাধারণ মানুষকে ভয়ঙ্কর দানবে পরিণত করতে পারে। কথা শেষ হবার আগেই ছেলেটির মা তাকে টেনে নিয়ে যেতে থাকে। তখন জেসন বলে, এই ছেলেটি কোন ভাইরাসের কথা বলছে? তখন মহিলাটি শুধু বলে, এখন কোনো কথা বলার সময় নেই, নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে এই শহর থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। এই কথা শোনার পর এক মুহূর্ত দেরি না করে জেসন তার পরিবারকে গাড়িতে তুলে শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দেয়। যখন তারা গাড়ি চালাচ্ছিল, তখন দেখতে পায় যে প্রতিবেশীরা শহর থেকে পালিয়ে যাচ্ছিল, তারা আবার শহরেই ফিরে যাচ্ছে। এটি দেখে বেথের সন্দেহ হয়। জেসন এবং তার পরিবার যখন শহর থেকে বের হতে যাবে, তখন একটি বিশাল ট্রাফিক জ্যামে আটকা পড়ে। গাড়ি থেকে নেমে তারা দেখে শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। আকাশে তখন উঠছে মিলিটারি হেলিকপ্টার, আর ঘোষণা করা হচ্ছে শহরের একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, আপনারা সবাই বাড়িতে ফিরে যান। এই ঘোষণা শুনে জেসন বিভ্রান্ত হয়ে পড়ে। যদি ভাইরাস সত্যিই ছড়িয়ে পড়ে, তাহলে সরকার কেন সবাইকে শহরের ভিতরে থাকতে বলেছে? এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ তাদের পেছনে পাহাড় থেকে একটি পাথর এসে তাদের গাড়ির ওপরে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পুরো পাহাড়টি কাঁপতে শুরু করে এবং পাহাড়ের পেছন থেকে বেরিয়ে আসে দুটি মিলিটারি বিমান। বিমানগুলো সোজা শহরের দিকে এগোতে থাকে এবং উপর থেকে বোমা বর্ষণ করতে থাকে। মুহূর্তের মধ্যেই সুন্দর শহরটা পুড়ে ছাই হয়ে যায়। বেথ তখন বুঝতে পারে, যদি তারা পুলিশের কথা মতো বাড়িতে ফিরে যেত, তাহলে আজ তারাও এই আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যেত। এরপর যুদ্ধ বিমানগুলো ব্রিজের উপরে থাকা মানুষের দিকে এগিয়ে আসতে থাকে। এটি দেখে সবাই বুঝে যায় যে সরকার তাদেরকে মেরে ফেলতে চায়। জীবন বাঁচানোর জন্য সবাই জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। কিন্তু জেসন আর বেথ বুঝতে পেরে যায় এভাবে পালিয়ে কোনো লাভ নেই। ঠিক তখনই বেথের চোখে পড়ে তার পেছনে থাকা একটি স্কুলের দিকে। পালানোর জন্য ওটাই ছিল একমাত্র জায়গা। এরপর জেসন, বেথ আর তাদের মেয়ে জয়কে নিয়ে পাহাড় বেয়ে স্কুলের দিকে উঠতে শুরু করে। তাদের পেছনে যুদ্ধ বিমানগুলো ব্রিজের উপরে বোমা হালে সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। তারা কোনো মতে দৌড়ে স্কুলে পৌঁছে একটি সুড়ঙ্গের খোঁজ পায় এবং দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই উপর থেকে একটি বিস্ফোরণ ঘটে। কিন্তু সৌভাগ্যবশত তারা বেঁচে যায়। কিন্তু তাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটা কেমন ভাইরাস যার জন্য সরকার নিজের দেশের সমস্ত নাগরিককে এভাবে মেরে ফেলছে? তাদের কাছে এর কোনো উত্তর ছিল না। তারা শুধু জানতো, যদি বাঁচতে হয় তাহলে এই বাংকারে চুপচাপ লুকিয়ে থাকতে হবে। কিন্তু সমস্যা ছিল খাবার আর পানি নিয়ে। সৌভাগ্যবশত বাংকারের ভেতরে প্রচুর পরিমাণ টিনজাতকরণ খাবার মজুদ ছিল, যা দিয়ে তাদের বেশ কিছুদিন চলে যাবে। তবে বেথের চিন্তা ছিল অন্য জায়গায়। দরজা বন্ধ হওয়ার সময় তার হাতে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়। সে ভয় পাচ্ছিল ভাইরাসের সংক্রমণে যদি তার শরীরও হয়ে যায়। কিন্তু এসব ভাবার এখন কোনো সময় ছিল না। জেসন একটি লোহার শিকল দিয়ে বাংকারের দরজাটি একদম মজবুত করে বন্ধ করে দেয়। এরপর মাটির নিচে বাংকারের ভেতরে শুরু হয় তাদের নতুন জীবন। প্রতিদিন একই খাবার, কাদা মিশ্রিত জল আর সময় কাটানোর জন্য তারা তাস খেলে। বাইরের দুনিয়া থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। দেখতে দেখতে প্রায় 300 দিন তারা এই বাংকারের দম বন্ধ করা পরিবেশে কাটিয়ে দিল, শুধু মুক্তির অপেক্ষায়। তাদের মেয়ে জয়ী তার মায়ের বানানো একটি পেরিস্কোপ দিয়ে প্রায় বাইরের পৃথিবীটা দেখত। কিন্তু বাইরে ছিল শুধু ধ্বংসের চিহ্ন। চারিদিকে ছাই আর ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যেত না। কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এই দৃশ্য দেখে ছোট মেয়ে তার মাকে বলে, পৃথিবীতে হয়তো তারাই একমাত্র বেঁচে রয়েছে। এটি শুনে তার মা বলে, হয়তো তোমার বন্ধুরা অন্য কোথাও আমাদের মতো লুকিয়ে রয়েছে। ধীরে ধীরে তাদের খাবার ফুরিয়ে আসছিল। একদিন জয়ী যখন তার খাবারের টিন খোলে, তখন দেখে সেটার ভেতর একদম খালি।
টিনের পিছনে একটি ছোট্ট ছিদ্র ছিল। এটি দেখে বেথ বাকি টিনগুলো বের করে দেখতে লাগলো। প্রায় 12টি টিন এভাবে খালি হয়ে গেল। প্রায় 12টি টিন এভাবেই খালি ছিল, পিছন দিয়ে ছিদ্র। প্রায় 2 সপ্তাহের খাবার নষ্ট হয়ে গিয়েছিল। বেথ বুঝতে পারে ভেন্টিলেশনের গ্রিল দিয়ে নিশ্চয়ই কোনো ইঁদুর এসে এই কাজ করেছে। সে বলে, এই ইঁদুরটিকে খুব শীঘ্রই মারতে হবে, তা না হলে আমাদের সব খাবার শেষ করে দেবে। পরের দিন জয়ী খেলার সময় ইঁদুরটিকে আবার দেখতে পায় এবং সাথে সাথে তার বাবা মাকে ডাকে। জেসন রেগে গিয়ে একটি ছুরি নিয়ে ইঁদুরকে মারতে যায়, কিন্তু ইঁদুরটি দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালানোর সময় টেবিলের উপরে থাকা ল্যাম্পটি ফেলে দেয়। ইঁদুরটি যখন তার গর্তের মধ্যে ঢুকতে যাবে তখনই বেথ ইঁদুরটিকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে ল্যাম্প থেকে আগুন টেবিলে লেগে যায়। জেসন ল্যাম্পটিকে বন্ধ করতে যাবে, কিন্তু ল্যাম্পটি অনেক গরম ছিল। তখনই ল্যাম্পটি বিস্ফোরিত হয়ে টেবিলের উপরে আগুন লেগে যায়। বেথ একটি পর্দা ছিঁড়ে সেই আগুনকে নেভাতে থাকে এবং সেই আগুনকে নেভাতে সক্ষম হয়, কিন্তু বিপদ এখানেই শেষ হয়ে যায় না। আগুন নেভানোর ফলে বাংকারের ভেতরে ধোঁয়ায় ভরে যায়, যেটি ভেন্টিলেশনের গ্রিল দিয়ে ধীরে ধীরে বের হতে শুরু করে। এটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই ধোঁয়া শত্রুদের কাছে তাদের ঠিকানা জানিয়ে দিতে পারে। তারা ভয়ে ভয়ে পেরিস্কোপ দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে। ধোঁয়ার কারণে বাংকারের উপরে ছাইয়ের আস্তরণ পড়ে গিয়েছে আর পুরো আকাশে ধোঁয়া সৃষ্টি হয়েছে, যা তাদের লুকিয়ে থাকা জায়গাকে স্পষ্ট করে তুলছে। জেসন আর বেথ সিদ্ধান্ত নেয় তারা বাইরে গিয়ে এই ছাইগুলো পরিষ্কার করবে। যাওয়ার আগে জেসন তার মেয়েকে একটি ওয়াদা দিতে বলে। তার মেয়েকে বলে, আমাকে কথা দাও, যাই হোক না কেন তুমি বাইরে আসবে না। এরপর তারা বাংকারের দরজা খুলে বেরিয়ে যায়। ভেতরে একা জয়ী তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরেও যখন তারা ফিরে আসে না, জয়ী একটি টুলের উপরে দাঁড়িয়ে পেরিস্কোপ দিয়ে বাইরে দেখতে শুরু করে। সে দেখে তার বাবা মা বাংকারের দরজাকে লুকিয়ে দিচ্ছে, কিন্তু তখনই জয়ী দেখতে পায় যে জঙ্গল থেকে একটি কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে মা বাবাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তার কথা এত দূর থেকে তার মা বাবা শুনতে পারে না। আতঙ্কে ছোট মেয়েটি তার ভয় আর প্রতিজ্ঞা ভুলে বাংকার থেকে বের হয়ে আসে, কিন্তু বাইরে এসে সে দেখে তার বাবা মা সেখানে নেই। সে তার বাবা মাকে চিৎকার করে ডাকতে শুরু করে। হঠাৎই পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে, তার মা বেথ। পর মুহূর্তে একদল বুনো হরিণ তাদের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। তারা বুঝতে পারে হরিণগুলো নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু দেখে পালাচ্ছিল। বিপদ আন্দাজ করতে পেরে তারা তিনজনই দ্রুত বাংকারের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই উপর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। কয়েকজন বাংকারের দরজার দিকে এগিয়ে এসে নিঃশ্বাস বন্ধ করে তারা তিনজন দরজার দিকে চেয়ে রইল। সেই বাংকারের উপরে থাকা জিনিসটি কিছুক্ষণ বাংকারের চারপাশে হাঁটার পর চলে যেতে থাকে। কিন্তু ভয়ে ছোট্ট জয়ী কাঁদতে শুরু করে। বেথ তাকে শান্ত করার চেষ্টা করে, কারণ শব্দ বাইরে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু তখনই জয়ীর পুতুলের দড়িটা একটি স্ক্রুতে আটকে যায় এবং পুতুলের ভেতর থেকে শব্দ বের হতে শুরু করে। জেসন পুতুলটিকে খেড়ে নিয়ে স্পিকার ভেঙে ফেলে, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ওপর থেকে ভারী পায়ের শব্দ আসে ঠিক বাংকারের দরজার ওপর। সেই জন্তুটি বাংকারের দরজা খোলার জন্য প্রচন্ড শক্তি প্রয়োগ করতে থাকে। এতই শক্তি ছিল যে লোহার শিকলগুলো একটি একটি করে ভাঙতে শুরু করে। বাংকারের দরজাটি কাঁপতে শুরু করে। উপরে সেই দানবীয় জিনিসটি জানতো নিচে কেউ ছিল। তার প্রচন্ড শক্তির কারণে শিকলগুলো এক এক করে ছিঁড়তে শুরু করে। জেসন বুঝতে পারে দরজাটি আর বেশিক্ষণ টিকবে না। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে একটি কালো ছায়া দেখা যায়। চোখ দুটো বাল্বের মতো জ্বলছিল। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মৃত্যু উপর থেকে তাদের দেখছে। জেসনের হাতে থাকা একটি লোহার পাইপ দিয়ে সে ছায়ার উপর আক্রমণ করে, তাকে পিছিয়ে দেয় এবং পাইপটা দিয়ে কোনো মতে দরজা আটকিয়ে দেয়। জেসনের শরীর ভয়ে কাঁপছিল। সে কল্পনাও করতে পারেনি বাইরের পৃথিবী শুধু সৈন্য নয়, এমন ভয়ঙ্কর দানবও ভরে গেছে। জেসন জানতো তাদের আস্তানা এখন প্রকাশ হয়ে গিয়েছে। তারা জানতো এবার হয়তো একজন আসবে না, তারা হয়তো দল বেঁধে তাদের উপর হামলা করবে। কিছুক্ষণ পরেই উপর থেকে হাজার হাজার ভারী পায়ের শব্দ আসতে থাকে। যেন একদল প্রাণী বাংকারের দরজায় জড়ো হয়েছে। তারা সবাই মিলে দরজার উপর ঝাঁপিয়ে পড়ে। উপরে থাকা দানবগুলো বাংকারের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং তারা জেসন এবং তার স্ত্রী মেয়ের উপরে হামলা করতে শুরু করে। জেসন বুঝতে পারে এবার আর বাঁচার কোনো উপায় নেই। সে বেথকে বলে, আমি ওদের মনোযোগ অন্যদিকে সরাচ্ছি, তুমি জয়ীকে নিয়ে পেছনের দরজা দিয়ে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাও। কোনো মতে সে সরু পথ দিয়ে বের হয়ে যায়, কিন্তু জেসন সেই ভেন্টিলেটর দিয়ে বের হতে পারে না। কোনো মতে তার কাঁধের হাড় ভেঙে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার সময় এক প্রাণী এসে তার পা ধরে ফেলে। জেসন বুঝতে পারে তার পালানোর আর উপায় নেই। সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলে, যাই হয়ে যাক না কেন তুমি জয়ের কিছু হতে দেবে না। পরের মুহূর্তে দানবটা তাকে বাংকারে টেনে নিয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে তীব্র আর্তনাদের শব্দ। বেথ বুঝতে পারে তার স্বামী তাদের পালানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সে তার মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনে গিয়ে দেখে পুরো শহরটি একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এখান থেকে পালানোর কোনো পথ নেই। ঠিক তখনই একটি মিলিটারি হেলিকপ্টার তাদের উপরে আলো ফেলে এবং উপর থেকে একটি বিশাল জাল ফেলে দুজনকে আটকে ফেলে। তারা কোনো
মতেই এই জাল থেকে বের হতে পারছিল না। আর এখানেই সিনেমার আসল রহস্য খুলে আমাদের সামনে আসে। যে হলুদ চোখের ভয়ঙ্কর প্রাণীগুলো আমরা এতক্ষণ দানব ভাবছিলাম, তারা আসলে কোনো ভাইরাসে আক্রান্ত জীব ছিল না। তা ছিল গ্যাস মাস্ক আর নাইট ভিশন গগলস পরা মিলিটারি সোলজার। তাদের হলুদ চোখের আভা ছিল সেই নাইট ভিশন গগলসের আলো। কিন্তু প্রশ্ন হলো, মিলিটারিরা কেন সাধারণ মানুষকে এভাবে শিকার করছে? সৈন্যরা বেথ আর জয়ীকে ইনজেকশন দিয়ে তাদের রক্ত পরীক্ষা করে এবং জানতে পারে তারা দুজনেই সেই মারাত্মক ভাইরাস আক্রান্ত। এর অর্থ এই দুজন এই পৃথিবীর জন্য বিপজ্জনক, তাই তাদের মেরে ফেলতে হবে। আসলে ভাইরাসটি যখন প্রথম ছড়িয়ে পড়ে তখনই শহরের প্রায় সবাই আক্রান্ত হয়ে গিয়েছিল। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়াতো, কিন্তু এই ভাইরাসের কোনো অ্যান্টিডট ছিল না। তাই যারা ভাইরাসে আক্রান্ত ছিল তাদেরকে মারার শুধু একটিমাত্র উপায় ছিল। যখন বেথ বুঝতে পারে সৈন্যরা তার মেয়েকেও মেরে ফেলবে, তখনই সেও মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। তার মুখের শিরাগুলো কালো হয়ে যায়। সে কিছু করার আগেই একজন সৈন্যের ঘাট থেকে রক্ত পড়তে থাকে। মৃতদের মধ্যে থেকেই ফিরে আসে জেসন। সে বাংকারে মারা যায়নি, বরং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেও দানব হয়ে যায়। দানব হয়ে সেও সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলতে শুরু করে। তার চোখ রাগে লাল হয়ে যায় আর শক্তি বেড়ে বহুগুণ হয়ে যায়। সে আর আগের জেসন ছিল না। জেসন সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বন্দুকের গুলির সামনে সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। অন্যদিকে বেথও দানবে রূপান্তরিত হয়ে যায়। জয়ীকে একটি গাড়ির ভেতরে লুকিয়ে রেখে সৈন্যদের সাথে লড়াই শুরু করে। সেও গুলিবদ্ধ হয়ে গাড়ির ছাদে পড়ে যায়। ছোট্ট জয়ী তার বাবা মায়ের এই অবস্থা দেখে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেও একটি মনস্টারে রূপান্তরিত হয়ে সৈন্যকে আক্রমণ করে তার মাস্ক ভেঙে দেয়। কিন্তু বেথ তাকে থামিয়ে দেয়। সে চায় না তাই মেয়েও তাদের মতো মনস্টার হয়ে যায়। গল্পের শেষে আমরা বুঝতে পারি এই ভাইরাসটি বিপজ্জনক, কিন্তু তখনই মারাত্মক হয়ে ওঠে যখন কোনো ব্যক্তি ভয় বা রাগের কারণে নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারে না। বেথ তার মেয়েকে নিয়ে একটি হোলের মধ্যে ঢুকে যায়। তখনই সুড়ঙ্গ থেকে একটি আলো তাদের উপরে এসে পড়ে। সেখানে ছিল গল্পের শুরুতে থাকা সেই প্রতিবেশীর ছেলেটি। ছেলেটি তাদের একটি গুহায় নিয়ে যায়, যেখানে তার বাবা মা এবং তাদের মতো আরো অনেক সংক্রমিত মানুষ লুকিয়েছিল। তারা সবাই নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিল এবং বেঁচে থাকার জন্য অন্ধকারে ইঁদুরের মতো জীবনযাপন করছিল। সিনেমার শেষে আমরা বুঝতে পারি আসলে মনস্টার কে ছিল। মিলিটারিরা ইনফেক্টেড মানুষদেরকে মনস্টার ভাবছিল, আর ইনফেক্টেড মানুষেরা মিলিটারিদেরকে মনস্টার ভাবছিল। এই অদ্ভুত আর মর্মান্তিক দৃশ্য দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরেকটি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। দেখা হবে পরের ভিডিওতে। স্টে সেফ, বাই বাই।